হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমি সকাল থেকে কোনো রকম কোনো ভ্লগ বানাইনি। তো খুব মিস করছিলাম যে ভ্লগটা বানাচ্ছি না। আসলে এখন ভ্লগ বানানোটা না একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে, অভ্যাস হয়ে গেছে একটা। তো যেহেতু ভ্লগটা বানাচ্ছি না, সারাটা দিন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কী যেন করছি না। তো অবশেষে রাতের বেলায় এখন আমি বসলাম তোমাদের সাথে একটু গল্প করতে বলতে তোমরা অনেকেই অনেকবার আমাকে কমেন্ট করেছো যে তোমার বিয়ের গল্প বলো, বা কিভাবে তোমাদের দেখা হলো, কিভাবে পরিচয় হলো দাদাভাইয়ের সাথে বা দেবলিনার বাবার সাথে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে যেহেতু কোনো ভ্লগ বানাইনি, তাই এই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কথা হচ্ছে যে এই গল্প বলতে আমার কিন্তু ভীষণ লজ্জা করছে, কারণ দেখো, ব্লগ ভিডিও এখন আত্মীয় স্বজনরা অনেকেই দেখে, আমার মা দেখে, আমার শাশুড়ি মা দেখে, আমার মেয়েও মাঝে মাঝে দেখে। তো এই ভিডিওর টাইটেল থাম্বনেল দেখলে হয়তো আরও বেশি করে দেখবে। তো তোমাদেরকে আমি খুব ছোট করে বলতে পারো শর্টকাট বল শর্টকাট উপায়ে বলছি, ঠিক আছে? পুরো গভীরে যাচ্ছি না, যতটুকু বলা সম্ভব সেইটুকুনি বলবো। তো তোমরা বুঝে নিও বা বুঝে যাবে তোমরা, ঠিক আছে? তো এই ভিডিওটা বানানোর ইচ্ছে ছিল দেবলিনার বাবাকে পাশে নিয়ে, তবে ও একটু লজ্জাই পায় বলতে পারো। এমনিতেও তোমরা ব্লগে দেখোই ও কথা কমই বলে। তো সেই জন্যে ভাবলাম যে ঠিক আছে, চলো আমি আমার মতো করে বলি। তো ওর ওকে নেওয়া, কি বলবো, পাশে বসেই থাকবে, তার চেয়ে আমিই বলি। ঘটনাটা শুরু হয়েছিল হচ্ছে আমাদের টিউশন ব্যাচ থেকে। আমি আর দেবলিনার বাবা একই স্যারের কাছে, একই টিচারের কাছে পড়তাম। তো তখন ধরো ওই ক্লাস 7-8 এইরকম। তো আমার কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, বিয়ে করেছি বলতে পারো। তো ক্লাস 12-এ আমার বিয়ে হয়েছে, ঠিক আছে? তো এটা চলছিল বেশ অনেক দিন আগে থেকেই। টিউশন পড়া, টিউশনের ওখান থেকে আলাপ। আগে না কী হতো বলো তো, যেহেতু ফোন ছিল না, তো আমাদের সময়টা ফোন ছিল না। হ্যাঁ, ফোন তো আসলো কখন, ওই ধরো আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন ফোনটা আর কি চলাচল হলো। ক্লাস 10-এও যখন পড়ি তখনও ফোন ছিল, কিন্তু তখন ফোন মোবাইল ফোন হাতে একটা বিশাল ব্যাপার। এক একটা বাড়িতে, গোটা বাড়িতে একটা করে ফোন এরকম। তো যাই হোক, আমাদের তো তাও ছিল না। তো হ্যাঁ, তো ওই টিচারের কাছে পড়তাম, পড়তে যাওয়া আসা, তো সেখান থেকে দেখা, কথাবার্তা। তখন আমরা তুই করেই কথা বলতাম। ওর বাবাকে আমি তুই করে বলতাম, ওর বাবাও আমাকে তুই করেই বলতো। তারপরে তখন হতো কি, যেটা বলছিলাম যে তখন তো ফোন ছিল না। বিষয়টা তখন এরকম ছিল, যে যাকে পছন্দ করবে, একটা বাচ্চা বাচ্চা ভাব আর কি। যে যাকে পছন্দ করবে বোর্ডে তারপরে হচ্ছে বেঞ্চে লিখে রাখতো। তখন মনে করো আমার নাম তো বুলটি, ওর বাবার নাম দীপু। তো এদিকে ওর বাবা আবার দীপঙ্কর বণিক, ওর বাবার নাম। তো ডি আর বি দীপঙ্কর বণিক। তো যখন আমরা আমাদের নাম লিখি তখন হয় কি, একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য ধরে শোনো, ঠিক আছে? যখন আমরা নাম লিখি তখন কি লিখি, ধরো D.B এরকম লিখবে, তো দীপঙ্কর বণিক। তখন ও না কি লিখতো বলো তো, D+B লিখতো, কোনো সময় D.B লিখতো না। সারা বেঞ্চে, তারপর ওই টিচারের রুমে, দেয়ালে, বোর্ডে, সব জায়গায় লিখে রাখতো D+B। তো তখন না আমার সাথে যারা পড়তো বান্ধবীরা, তো ওরা আবার বলছে কি যে কিরে, তুই D.B লিখিস না কেন? তাহলে তো হবে দীপু বণিক বা দীপঙ্কর বণিক, তাহলে হবে। তাহলে তুই প্লাস কেন দিস? তখন ও বলতো কি যে আমার ইচ্ছা, আমি প্লাস দিয়ে লিখবো, সেটা আমার ইচ্ছা। হ্যাঁ, এরকম বলতো। তো ওরা আবার এসে আমাকে বলতো কি যে বুলটি, দীপু মনে হয় তোকে পছন্দ করে। ওর বাবার ডাকনাম দীপু। তো ওরা বলতো কি যে বুলটি, দীপু মনে হয় তোকে পছন্দ করে। আমি তো, ওর কী বলিস পছন্দ করে? ওর ইচ্ছা, ও লিখে, D+B ওর লেখার ইচ্ছা। তো তখন এই জিনিসটা কিন্তু ভীষণ চলাচল ছিল, ওই নামে যে যাকে প্লাস দিয়ে লিখবে তার সাথে তার সম্পর্ক, প্রেম করছে আর কি, এরকম একটা বিষয় ছিল তখন, খুব এটা ছিল। তো যাই হোক, সেই বিষয়টাকে অতটা গুরুত্ব দেওয়া হলো না। তো এদিকে কী হতো, ওর আর আমার মধ্যে তখন কিন্তু কিছুই না। এদিকে ও হচ্ছে ওর বন্ধুদের দেখাতো আমাকে নিয়ে, আমাকে দেখাতো যে ওকে আমার ভালো লাগে বা কিছু।
মানে আমি জানি না, এদিকে পাড়ার প্রায় মানে অনেক ছেলেপেলে, অনেক মেয়েরা, আমার বান্ধবী টান্ধবীরা সবাই জানে। এদিকে আমি কিছু জানি না, বা আমার দিক থেকে কিছু না, বা ওর দিক থেকেও কিছু না। ও ও কিন্তু আমাকে কোনোদিনও বলেনি, মানে যেরকম হয় আর কি, আই লাভ ইউ বলা বা প্রপোজ করা, সেরকম কিন্তু কোনোদিনও বলেনি। মানে ও ঠিকঠাক জানে না, আমি তো জানিই না। হ্যাঁ, অথচ অনেক ছেলেপেলেই জানে যে দীপুর আর বুলটির মধ্যে কিছু একটা চলছে। তো যাই হোক, এরকম করে করে চললো, চলতে চলতে ক্লাস 9 হলো, ক্লাস 10 মাধ্যমিক দেব। তো তখন তো আমাদের কি বলবো আর, টিচার সেরকম ছিল না। তোমরা শুনেইছো মায়ের ব্লগে হয়তো। তো তখন অতটা টিউশন বেরোনো হতো না। তারপরে আর আমি যেই স্কুলে পড়ি সেই পাড়াতেই, মানে আমি যেই রাস্তা দিয়ে স্কুলে যাব সেই রাস্তার উপরেই কিন্তু আমার শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরবাড়ির সামনেটা দিয়েই আমাকে স্কুল যেতে হতো। তো ও রীতিমতো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। তখন বললামই, ফোন ছিল না, তখন চিঠির চল ছিল, ছোটো ছোটো করে চিঠি লেখা। যদিও আমি ওর বাবাকে কোনোদিনও চিঠি লিখিনি। হ্যাঁ, তো ওই একটুখানি দেখা হতো, ব্যাস। ও একটু আমাকে দেখলো, আমি একটু ওকে দেখলাম, ব্যাস ওইটুকুনি হয়ে যেত। তারপরে হলো কি, আমাদের বাড়িতে আমার কাকা একটা ওই ল্যান্ডলাইন টাইপের একটা ফোন নিল, যেটা হচ্ছে ওয়্যারলেস, ঠিক আছে, ওয়্যারলেস এরকম চৌকো মতো রিসিভার দেয়া। ওটাকে আবার রিচার্জ করতে হতো, মানে যেরকম মোবাইল ফোন চলে সেই রকমই চলতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে রিসিভার টাইপের। তো কাকা ওটা বাড়িতে আনলো। তো তখন ততদিনে ওর বাবার কিন্তু ফোন কেনা হয়ে গেছে। মানে গোটা আমাদের এই পাড়াটার নাম শক্তিগড়, গোটা শক্তিগড়ের মধ্যে মানে ওর বাবা মনে হয় প্রথম ফোন কেনে। যাই হোক, তো ওর নাম্বারটা আমার জানা ছিল। হ্যাঁ, একবার ওই যে নাম্বারটা, সেই নাম্বারটা তো আর ভোলা যায় না। তো সেই নাম্বারটা জানা ছিল। তো যখনই একটু করে মানে কারো ফোন হাতে পেতাম, তখনই একটু করে ওর বাবাকে ফোন করে নিতাম। আরে কী রে, কী করছিস, হ্যাঁ ত্যান হাবি যাবি, এইটুকুনি। তখনও আমরা তুই তাই করেই কথা বলি। ততদিনে আমাদের জানা হয়ে গেছে যে ঠিক আছে, আমাদের মধ্যে কিছু একটা চলছে। এদিকে দাদা তো ভীষণ রাগী। হ্যাঁ, মানে বিকির কথা বলছি আর কি। ও কিন্তু আগাগোড়ায় প্রচুর রাগী, আর আমাকে প্রচুর মানে দেখে শুনে রাখতো। আরও এর মধ্যে ঘটনা, বিভিন্ন রকমের ছেলেপেলে পিছে লেগে যেত। তখন এই ব্যাপারটাও খুব ছিল, ছেলেরা পিছে পিছে যেত, একেবারে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো পিছা করতে করতে। তো এরকম একটা ঘটনা, দাদার এক বন্ধু দাদাকে বলে যে তোর বোন এরকম, মনে হয় দীপুর সাথে কিছু তোর বোনের সম্পর্ক আছে, হ্যান ত্যান। তো দাদা এই বিষয়টা শোনার পর ভীষণ বকাবকি করে আমাকে। করার পর তো বন্ধু-বান্ধব, এই সেই দাদা আর ওর বাবা আবার বন্ধুও ছিল কিন্তু, ঠিক আছে? তো দাদা ভীষণ রাগারাগি করে নিয়ে মাকে বলে যে এখন থেকে টিউশন হোক, স্কুল হোক, যেখানেই ও যাবে, মা তুমি দিয়ে আসবা, নিয়ে আসবা। সেই থেকে শুরু হয়ে গেল মায়ের আমাকে দিয়ে আসা, নিয়ে আসা। তো যাই হোক, তখন আবার একটু সমস্যা হয়ে গেল। দেখাটাও ঠিক করে হতো না। মোটামুটি ধরো 2 মাস 3 মাস এরকম দেখাই হতো না। তো ওই যে বললাম, বাড়িতে একটা ফোন আসলো। তো সেই ফোন থেকে যখনই সুযোগ পেতাম তখনই টুক করে একটা ফোন করে নিতাম। আর ওর বাবাকে বলাই ছিল যে তুই কিন্তু কল ব্যাক কোনো সময় করবি না, আমি করব। যদি তুই সেই কলটা রিসিভ করতে পারিস তবেই কথা হবে। যদি তোর কলটা মিস হয়ে যায় তুই কিন্তু আর ঘুরিয়ে ফোন করবি না, এটা ওর বাবাকে বলা থাকতো। তো যাই হোক, আমার বলতে হাসিও পাচ্ছে। এই আজকে ধরো আমার বাড়ির লোক বা আমার শাশুড়ি এরা সবটা জানতে পারবে। এর আগে কোনো দিনও কিন্তু এইসব গল্প করিনি। যাই হোক, তো বেশ মজা লাগছে আমার বলতে, ছোটোবেলার কথা। তো ওই যে ওরকম করে একটুখানি ফোনে ফোনে কথা বলে নিতাম। আর এদিকে তো মা আমাকে দিয়ে আসতো, নিয়ে আসতো, সেটা তো চলছিলই। কিন্তু আমরা জানতামই যে এর মাঝে ওর জীবনেও কোনো মেয়ে আসবে না, আমার জীবনেও কোনো ছেলে আসবে না। মানে এটা আমাদের মধ্যে ছিলই, একটা যে বন্ডিং, সেটা কিন্তু ছিলই প্রথম থেকেই। মানে যখন থেকে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, ওর জন্য কিছু একটা ফিলিংস আছে। তো যাই হোক, তারপর এইভাবেই চলতে থাকলো। ক্লাস 10 হয়ে গেল, আমি মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দেওয়ার পরে মাধ্যমিকের যে রেজাল্ট, যেটা সেই দিন আমাদের সময় হতো কি, পরের দিন রেজাল্ট বেরোতো, কিন্তু আগের দিন সন্ধ্যাবেলায় অনলাইনে দেখা যেত ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে। তো হঠাৎ করেই ও ফোন করছে, ওর বাবা ফোন করে আমাকে বলছে যে তোর রেজিস্ট্রেশন নাম্বারটা দে তো আমাকে। তখন আমি আবার বললাম যে নিবি, ঠিক আছে দিচ্ছি। তো বলে ওর বাবাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে ওর বাবা দেখলো, আমি তো টিচার ছাড়া মাধ্যমিক দিয়েছিলাম, একজন টিচার ছিল আর কি। তো ফোন আবার ও দেখে, অনলাইনে দেখে আমাকে আবার ফোন করেছে ওই ফোনটাতেই। ফোন করার পরে বলছে যে কী খাওয়াবি বল।
হ্যাঁ তাই বলছে। আমি বললাম কী খাওয়াবো মানে? বলছে তুই তো পাস করছিস, এই নাম্বার পেয়েছিস। আমি বললাম তো তখন তো সেই খুশি, একদম রিসিভারটা তাড়াতাড়ি রেখে টেখে দিয়ে বাড়িতে চিল্লাচিল্লি যে ভালো নাম্বার পেয়েছি আর কি। আমি হচ্ছে তখন আমাদের সময় আর কি ফার্স্ট ডিভিশন ছিল 480-তে, আমি পেয়েছিলাম 460, যেটা আমার বলতে কোনো বাধা নেই। উইদাউট এনি টিচার আমি 460 নাম্বার পাই। 20 নাম্বারের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাই না। তো যাই হোক, সেই কথায় আসছি না। তো আবার ওই দিনে একটুখানি কথা হলো। তারপরে ক্লাস 11-এ ওঠার পর একদিন ওর বাবার সাথে বেরিয়েছি। সেখানে আমার দেওরও ছিল, আমার জ্যাঠাতো দেওর। আর দেওরের সাথে আবার আমার এক বান্ধবীকে আমি নিয়েছি। মানে বান্ধবীকে দিয়েছি ওর বাইকে, আমি ওর বাবার বাইকে। সেই বান্ধবীর নাম আমি নিচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক, তো ওরা দুজন আর আমরা দুজন যাবো বৈশাখী মেলায়। আমাদের এখানে বৈশাখী মেলা হয়। তো বৈশাখী মেলায় যেতে নিয়ে ব্যাস দাদার বন্ধু দেখে ফেললো। তখন মানে যাবো সেই সময় দেখে ফেললো। সেই ভয়ে ভয়ে কি অবস্থা, কোনো রকমে মেলাটা ঠিক করে ঘুরতেও পারলাম না। ওই একদিনই হয়তো ওর বাবার সাথে ঘোরা আমার। আর একদিন সরস্বতী পূজা, যেটা আমাদের বিয়ের আগের সরস্বতী পুজোটা যেটা পড়েছিল, জুলাই মাসে আমাদের বিয়ে হয়, তো ফেব্রুয়ারি মাসে ধরো, সেই দিন আবার আমার শ্বশুরমশাই আমাকে দেখে ফেলে, আমাদের দুজনাকে, এই গেটের সামনে। এদিক দিয়ে বাইকে করে যাচ্ছিলাম। তো সেটা বাবা এসে আবার মাকে বলে যে দেবুকে দেখলাম একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। তো মা বলেছে হয়তো বান্ধবী টান্ধবী হবে। তো যাই হোক, এইভাবে চললো অনেক দিন ধরে চললো। চলার পর তো এদিকে না আমার মানে বিয়ের সম্বন্ধ টম্বন্ধ আসতো আর কি, আসা শুরু হয়েছিল। তো এদিকে যেহেতু অভাব অনটন, বুঝতেই পারো বাড়ির ব্যাপার, তো সবাই বলতো হ্যাঁ বিয়ে দিয়ে দিব, বিয়ে দিয়ে দিলে ঝামেলা শেষ। এ বলছে ফ্রিতে নেবে, ও বলছে কোনো কিছু মানে পণ ছাড়াই বিয়ে করবে। তো এগুলো কথাবার্তা মানে বলতো আর কি ছেলেপক্ষ। তো মানে যে কোনো রকম মায়ের সাথে মামার বাড়ির মামাতো দাদা, মামাতো দিদি এদের বিয়েতে যখন যেতাম, একটা করে সম্বন্ধ আমার জন্য চলে আসতো। তো এরকম হতো, তো বাজেও লাগতো বিষয়টা। যাই হোক, তো এদিকে মা আমাকে যে আনা নেওয়া করতো টিউশন থেকে, স্কুল থেকে, তো মা থাকতো তা সত্ত্বেও কিন্তু ছেলেপেলেরা পিছে বাড়ি অবধি চলে আসতো। একদিন তো একটা ছেলে পিছে বাড়িতে এসে মায়ের কাছে জল চাইছে, কাকিমা এক গ্লাস জল হবে, এরকম অবস্থা। আর যেদিন মা যেতে পারতো না, মা না কি বলতো, সেই মানে ছোটোবেলার থেকেই খেটেই চলেছে, আমার পেছনে বলো, দাদার পেছনে বলো, এরকম সারাদিনের কাজকর্ম সেরে আবার সেই বিকেল 4টার সময় আমাকে এত দূর স্কুলে নিয়ে যেত, আবার টিউশনে দিতে যেত, আবার টিউশন থেকে বাড়ি নিয়ে যেত, এরকম করতোই মা। তারপরে তোমার এরকম ছেলেপেলেরা চলে আসতো। আর যেদিন মা নিতে আসতে পারতো না, সেদিন কী হতো, আমাদের এই পাড়ার দাদা টাদা ওদেরকে বলতো আমাকে একটু এগিয়ে দিত। তখন তো হেঁটে হেঁটে এগিয়ে দিত। তো সাথে একটা বান্ধবীও থাকতো। তো আমাদের দুজনাকে ওই দাদা এগিয়ে দিত। সেই দাদার দোকান আছে ওখানে, মানে আমাদের বাপের বাড়ির পাড়ায় আর কি, দেখা হয়, এখনও দেখা হয়, কথা হয়। তো দাদা এগিয়ে দিত। তো ছেলেপেলেরা এরকমই অত্যাচার করতো আর কি, মানে খুব অত্যাচার সহ্য করেছি আর কি, ছেলেপেলের অত্যাচার। তো যাই হোক, তো ওর বাবা তো সবসময় থাকতো না। আর তার মধ্যে ওর বাবা হচ্ছে, আমি যখন ক্লাস 10-11 তখন ওর বাবা অলরেডি বিজনেস জয়েন করে নিয়েছে। তারপরে আস্তে আস্তে করে ব্যাপারটা একটুখানি লাইট হলো আর কি। দাদাকেও অনেকেই বলছে তোর বোন ওর সাথে কথা বলছে, বা ওর সাথে তোর বোনের সম্পর্ক আছে। তো দাদাও আস্তে আস্তে একটুখানি স্বাভাবিক হতে শুরু করলো। তারপরে একদিন মানে আগে প্রথম তখন আমি কিসে পড়ি, ক্লাস 9-এ একবার পড়ি, তখন দাদা ওর সাথে ঝগড়াও হয়, মানে দেবলিনার বাবার সাথে ছোটদাদার বিকির ঝামেলাও হয়, যে আমার বোনের সাথে তুই কথা বলবি না, হ্যান ত্যান হাবিজাবি। তখন এ আবার বলে যে তোর যদি থাকে, তোর যদি ক্ষমতা থাকে, তোর বোনকে তুই আটকা, আমার সাথে তোর বোনকে বল আমার সাথে কথা না বলতে। এই কথা শুনে দাদা তো আরও রেগে যায়, দাদা আমাকে মারধরও করে। তারপরে আরও বেরোনো বন্ধ হয়ে গেল। তো যাই হোক, তারপর মাধ্যমিক দেওয়ার পরে আমি অনেক দিন আমার মাসির বাড়িতে ছিলাম, যেই মাসির কথা মা বলে আর কি, ছর্দি বলে, যে সেখানে ছিলাম। তো সেইখান থেকেই আবার যে মাসির যে ছোট ছেলে আর কি, সেই দাদা আবার ওই বিয়ে দেবে, মাসি ওকে পড়াশুনো করাতে হবে না, ওকে আমি বিয়ে দিয়ে দেবো। তখন সবে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি।
হ্যাঁ ক্লাস 11-এ, তখন আবার 11-এ ভর্তির জন্য ডেট দিয়েছে, তো তখন আমি ওইখানে। তো দাদা বললো যে চল ভর্তির ডেট পড়ছে, মাসি ফোন করছিল তোকে নিয়ে যেতে হবে। তো দাদা বাইকে করে আমাকে নিয়ে এসে ক্লাস 11-এ যে স্কুলে আমাকে ভর্তি করানো হয় বা ভর্তি হই আমি, সেই স্কুলটা ছিল কোয়েড। তো সেইখানে কিছু ছেলে পেলে আমার দিকে আবার তাকিয়ে থাকে এই সেই। তো দাদা আবার বলে কি যে চল তোকে ভর্তি হতে হবে না। তো জোর করে ভর্তি হলাম। হওয়ার পরে বলছে যে তোকে পড়াশোনা করতে হবে না, আমি তোকে বিয়ে দিয়ে দেবো। যদিও সেই দাদা আর আমার বিয়ে দিতে পারেনি, তার আগেই মারা যায়। তো তারপরে ওই তো পড়াশোনা 11-এ শুরু করলাম। তখন এর সাথে সেইভাবে কথা হতো না। আর এ তো বাইক ছিল, মাসির বাড়ি যেতাম সেখানে চলে যেত, আরেক মাসির বাড়ি যেতাম সেখানে চলে যেত, মানে সবাইকে আর কি মুখ দেখানো ওর শেষ, এরকম করতো। মানে যেখানে আমি যেতাম এই হচ্ছে মানে পিছে পিছে চলে যেত। হ্যাঁ, তো ততদিনে বাবা মাও ওকে হয়তো চিনেছে এরকম। তো যাই হোক, তারপরে 11-এর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা চলে আসলো। তখন হচ্ছে বাবা মা অসুস্থ ছিল হয়তো কোনো কারণে, বা অনেক স্কুলটা দূরে পড়েছিল, আমাদের তো অন্য স্কুলে যেতে হতো পরীক্ষা দেওয়ার জন্য। তো মা যাওয়াটা বন্ধ করে দিল, দিয়ে একটা রিক্সা ঠিক করে দিল বাবা, যেই রিক্সা শুধুমাত্র আমাকে দিয়ে আসবে, কিন্তু আসার সময় আমাকে বান্ধবীদের সাথে আসতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো হ্যাঁ, তো সেই রিক্সা করে যেতাম। দুপুর 1টা 15 থেকে, আমাদের 1টা 15 থেকে মনে হয় পরীক্ষা ছিল 5টা পর্যন্ত। না, 1টা 15 সময় আমি বেরোতাম, পরীক্ষা শুরু হতো 2টোর সময়, 2টো থেকে 5টা, 2, 3, 4, 5, হ্যাঁ 5টার সময় আমাদের ছুটি হয়ে যেত। তো ওর বাবা গিয়ে সেই স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতো। তো কি আবার হেঁটে হেঁটে আসবো, ওর বাবার সাথেই বাইকে করে চলে আসতাম। তো 11-এর কটা 4, 5, 6টা, 5টা কি 6টা পরীক্ষা, ওই 6 দিনই আমি ওর বাবার সাথেই আসতাম। তখন আবার একটু হালকা শীত শীত ছিল, ফেব্রুয়ারি মার্চের দিকে মনে হয়, ফেব্রুয়ারির শেষে কি মার্চে এরকম টাইমে পরীক্ষাটা হতো। হালকা শীত ছিল না, মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে যেত। তো ওর বাবার বাইকে করে আসতাম, বাড়ি থেকে কিছুটা দূরে গলিতে নেমে যেতাম। সেখানেও একজন দেখে নিয়ে বাড়িতে জানিয়ে দিল, সেখানেও আবার বকাঝকা হ্যানত্যান হাবি যাবে, কিন্তু মানে শেষের 1টা কি 2টো পরীক্ষা বাকি ছিল তখন দেখেছে। তো ওর বাবার সাথেই পরীক্ষাগুলো আসলাম। আসার পর ওই যে পরীক্ষা দিয়ে আসতাম, তখন মানে বেশ গল্প কথা টথা হতো ওই কয়েকটা দিন। তো যাই হোক, 11 থেকে এবারে ক্লাস 12-এ উঠলাম। ওঠার পরে তো বাড়িতে বিয়ে একটা রব উঠে গেল। ওঠার পরেও আর ওর সাথে তখন কথা বলতাম। তখন একটা মোবাইল ফোন নেওয়া হলো আমাদের, যেটা ছোটদাদার কাছে থাকতো। দাদার থেকে মাঝে মাঝে আমিও নিতাম, নিয়ে ওই এর বাবার সাথে কথা টথা বলতাম। তো সব কিছু বলতাম, এই আবার বিয়ে শুরু হয়েছে, হ্যান ত্যান হাবিজাবি এরকম। মানে কি, যেহেতু গরিবের মেয়ে সেহেতু তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দিলেই ঝামেলা চুকে যায়, এরকম একটা ব্যাপার শুরু হয়েছিল। তারপরে এর বাবাকে যখন বললাম, তোর বাবা থেকে ধুর এত কিছু ঝামেলার থেকে চল তো বিয়ে করে নিই। তখন সরস্বতী পুজো ছিল। তো আমি বলছি যে কী বলিস, বিয়ে করে নি, এটা হয় নাকি বিয়ে? আমার তখন মনে হয় ঠিকঠাক করে 18 বছরও হয়নি, সরস্বতী পূজায় বিয়ে করবে ওর, সেটা ইচ্ছে ছিল। তো যাই হোক, ক্যান্সেল করে দিলাম, আমিই ক্যান্সেল করলাম। তো তখনও আমার 18 বছর হয়নি, যেটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজো ফেব্রুয়ারিতে হয়, আমরা সবাই জানি। তখনও বিয়েটা হয়, মানে 18 বছর বয়স হয়নি আমার। তো যাই হোক, তারপরে আমি জানি তোমরা বলবে যে এত তাড়াহুড়ো বা এত তুমি কম বয়সেই এত প্রেম করে অস্থির। তখনকার ব্যাপারগুলোই ছিল অন্যরকম। তো যাই হোক, তারপর কি হলো, তো তখন তো যাই হোক হয়ে গেল, না করে দিলাম যে না এত তাড়াতাড়ি বিয়ে করবো না। এই সেই ক্লাস 12 পড়ছি আমি, হ্যাঁ উচ্চ মাধ্যমিকটা দিই, কলেজটা পড়ি, বাড়িতে তো ঝামেলা এসব চলছেই, বিয়ে দেবো হ্যান ত্যান এগুলো চলছে। তারপরে কি হলো, জুলাই মাসে, হ্যাঁ তারপরে ওর মামা আসলো, মানে ওই দেবলীনার বাবার মামা, হ্যাঁ মানে মামা শ্বশুর, ছোট মামা। সেই ছোট মামা মামিও আমার ভিডিও দেখে, সে দেখলে পরে মামা হচ্ছে মনে থাকবে মামার। তো মামা ছিল ওর বন্ধুর মতো আর কি, ছোট মামা ওর বাবার বন্ধুর মতো ছিল। তো সব কথাই শেয়ার করতো। তো ও আবার বলেছিল যে এরকম একটা মেয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে, হ্যান ত্যান হাবি যাবি। তো তারপরে ঠিকঠাক হয়ে গেছে যে পালিয়ে যাব, পরের দিন পালাবো। তো আগের দিন রাত্রির বেলা আর এর বাবা সাহস হলো, যেহেতু মামা আমার বন্ধুর মতো সেহেতু মামা সবটা সামলে নেবে, সেই করে এর বাবা সাহস হয়ে গেল।
তখন আগের দিন রাত্রির বেলায় মামার সাথে ফোনে কথা বলালো আমাকে, হ্যাঁ মামা কি হ্যান ত্যান হাবি যাবি কথা টথা বলার পরে মামা বলছে যে ঠিক আছে সম্পর্ক আছে ভালো কথা, আমরা সময় মতো বিয়ে দেব, তার আগে কিন্তু তোমরা এমন কোনো স্টেপ নিও না যাতে আমার দিদি জামাইবাবু দুঃখ পায়, ও তো একটাই ছেলে, এরকম কোনো স্টেপ করো না, নিও না। কিন্তু ততক্ষণে আমাদের অলরেডি সমস্ত কিছু ঠিক, পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো মামাকে হ্যাঁ 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 করলাম। আর ও তো মনে মনে জানে যে মামা আমার সাহস, মামা সব কিছু ম্যানেজ করে নেবে। তো যেরকম কথা সেরকম কাজ, ও গাড়ি টাড়ি সব বলে রেখেছিল। সকাল 7টায় ছিল আমার টিউশন। তো সেই দিন টিউশনের ব্যাগের মধ্যে বই না নিয়ে আমি নিয়েছি একটা চুড়িদার, হ্যাঁ আরও কী হাবিজাবি নিয়েছিলাম, নিয়ে ব্রাশ কোলগেট, তারপর কি মনে পড়ছে না আমার এই মুহূর্তে, হাসি পাচ্ছে ভীষণ। সেই ব্যাগ নিয়ে সকাল 7টার সময় টিউশনের জন্য বেরোই। তার আগে স্নান করেছি, তো মা বলছে স্নান তো করিস না। আমি বললাম না আজকে স্নান করেই যাই, সকাল সকাল ইচ্ছে হলো করেই যাই। স্নান করে ওই 7টার সময় বেরিয়ে গেলাম। সেই বেরিয়ে ঠাকুমাকে প্রণাম করলাম, করার পর তখন আমার ঠাকুমা বেঁচে ছিল। হ্যাঁ, তো ঠাকুমাকে প্রণাম করলাম। তো দিদা বলতাম, তো দিদা বলে ডাকতাম। দিদা বলছে কী রে আজকে আবার প্রণাম টনাম করে যাচ্ছিস? না এমনি। তখনই দিদার কিছু একটা খটকা লাগে, তো তখন থেকে দিদা ওটা নিয়েই নাকি পরে বলছে সেটা, ওটা নিয়ে ভাবছে যে প্রণাম করে গেল কেন। আমার কাকাতো বোন নিকিতা তখন মনে হয় 5-6 বছর এরকম ছিল, ওকে আগের দিন রাতে খুব আদর করেছি, কোলে টোলে করেই তো রাখতাম সারাক্ষণ। তো ওকে আদর টাদর করে তারপর ওই তো সকালবেলা বেরিয়ে যাই, যেখান থেকে আমাদের ওঠার কথা ছিল সেইখান থেকে। ও আর ওর 3-4টে বন্ধু গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তো গাড়িতে উঠে বেরিয়ে আসি। তো তারপর ওর বন্ধুবান্ধবরা মিলে একটা মন্দিরে যাওয়া হয়, সেখানে বিয়ে করা হয় প্রথমে। করার পর বাড়িতে ফোন করে, ওর বন্ধুই একটা ফোন করে যে এরকম বিয়ে করছে হ্যান ত্যান হাবি যাবি। তো তারপর এদিকে তো কি বলবো, দিশেহারা অবস্থা। মামা ছিল ভাগ্যিস, দেখে সামলে নিয়েছে সবটা। তারপর তো এই বাবা মা বললো বাড়িতে চলে আসতে, বাড়িতে চলে আসলাম। এসে সন্ধ্যার সময় আবারও বিয়ে টিয়ে হলো মন্দিরে। হওয়ার পর তারপর এই তো বাড়িতে উঠে চলে আসলাম। যেদিন সকালে বেরিয়েছিলাম সেই দিনই সন্ধেবেলা বাড়িতে চলে আসলাম। তো এর মধ্যে আরও অনেক গল্প আছে যেগুলো আমি তোমাদের বলছি না, পারিবারিক বিষয় বুঝতেই পারো। তো এই হচ্ছে কথা, আমাদের এইভাবেই বিয়েটা হয়। সম্পর্ক যে হয় না রোজ রোজ কথা বলতে হবে বা রোজ রোজ দেখা করতে হবে, এইরকম কোনো দিনই আমাদের মধ্যে ছিল না। ও জানতো যে হ্যাঁ বিয়ে করলে ওকেই করব, আর আমিও জানতাম যে হ্যাঁ বিয়ে করলে ওকেই করব। মানে মাঝে আর কেউ আসবে না, সেই 6 মাস কথা হোক চাই 1 বছর কথা না হোক, এইরকম একটা ব্যাপার আমাদের মধ্যে ছিলই। তো এই হচ্ছে কথা। বলে না যে লং ডিস্টেন্স মানে থাকলে পরে নাকি তাকে ভুলে যায় বা মাঝে তৃতীয় ব্যক্তি চলে আসে, এরকম কিন্তু কোনোদিনও আমাদের ফিলই হয়নি। মানে হয় কি একটা মানে ওর জন্য যে ফিলিংসটা আমার ছিল সেটা কিন্তু অন্য কারোকে দেখে আসতো না বা অন্য কারো প্রতি আসতো না, এরকম একটা ব্যাপার ছিল, বুঝলে? তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে বললাম অনেকগুলো কথা। আমার আপনজনরা, আমার আত্মীয়রাও যেটুকু জানতো না আজকে সেটুকু জেনে যাবে। আর মেয়ে দেখলে আমার ভীষণ লজ্জা করবে। যাই হোক, তো চলো গল্পটা তোমাদের কীরকম লাগলো জানিও। তারপরেও আরও কিছু ঘটনা আছে, তোমরা যদি পার্ট 2 বা এর পরের গল্প শুনতে চাও তাহলে কমেন্ট করো, আরও বলবো। এর মাঝে অনেক কিছু স্কিপ করে গেছি, কিন্তু মাঝে ঝড় ঝামেলা অনেক কিছু এসেওছে, সেগুলোকে কাটিয়ে উঠেওছি। তো যাই হোক, যেটুকুনি মেন পার্ট ছিল সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলবো, মাঝে অনেক বকাঝকা খেয়েছি, অনেক মার খেয়েছি দাদার কাছে। দাদা তো একবার আমাকে ভেজা গামছা দিয়ে এমন মারলো যে পিঠে একেবারে কেটে গেল, মানে ভেজা গামছার বাড়িতে পিঠের মধ্যে এরকম দাগ দাগ হয়ে কেটে গেল। মা দিয়াশা নিয়াশা করতো, তার মধ্যেও এরকম কী করে হলো, মাকেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তাহলে তুমি কী দিয়াশা নিয়াশা করলে যে তার মাঝখানেও এরকম ঘটনা ঘটিয়ে বসলো। তো এই হচ্ছে কথা, বলে না মাদের সব দিকেই চাপ আর কি। তো চলো, এই ছিল আমাদের লাভ স্টোরি, এইটুকুই। ওর বাবা থাকলে কিছুই বলতো না, তো সেই জন্য আমি বসে বসে বলে দিলাম। তো কীরকম লাগলো তোমরা জানিও। ছোটোবেলার প্রেম, আর কেউ বকাঝকা করো না যে এত তাড়াতাড়ি বিয়ে কেন করলে। সেই বিয়ের পর এইচএস দিয়েছি, পাশ করেছি, তারপর পড়াশোনা যেটুকুনি হয়েছে এই।
তো চলো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন ভ্লগে। যেহেতু আজকে ভ্লগ বানাইনি তাই তোমাদের সাথেই গল্পটা করলাম। আমারও ভালো লাগলো বলতে, মানে একটা হয় না স্মৃতিচারণ, সমস্ত সেই সব কথাগুলো মানে চোখের সামনে ভাসছে আর কি, সেই দিনগুলো ভালো লাগলো বেশ। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পুরনোরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।